ভারতকে কেবলমাত্র ভারতই হারাতে পারে। ভারতকে হারানোর জন্য ভারতের অ্যাপ্রোচই যথেষ্ট, অন্য কারো দরকার নাই। এই যে ইংল্যান্ডের সাথে সিরিজ খেলতেছে, 5 ম্যাচের যে সিরিজ, এর আগেও একটা জেতা ম্যাচ হারছে ভারত, ইজি একটা জেতা ম্যাচ, তারা 192 রানের টার্গেটটা চেস করতে পারেন নাই। আর এখন যে লাস্টের যে ম্যাচটা হচ্ছে, যেখানে ড্র করার একটা সম্ভাবনা ভারত তৈরি করেছিল, সেটা ভারত একদম নিজের হাতেই নষ্ট করে দিয়েছে। সেটার জন্য তারা যে কাউকে দোষ দিবে সেটা কিন্তু পারবে না, না আম্পায়ারকে দোষ দিতে পারবে, না বলকে কোনো দোষ দিতে পারবে, সেটা কিন্তু আসলে আর তাদের দ্বারা সম্ভব হচ্ছে না। কেন বলছি? 374 রানের টার্গেট এর আগে কখনোই ওভালের এই মাঠে চেজ ডাউন হয় নাই। সেটা ভিন্ন কথা, যেখানে টিম ইংল্যান্ড এই সিরিজেই একবার 373 রান চেজ করে জিতেছে। এর আগে ইংল্যান্ড টিম 374 রানের বেশি টার্গেটে চেজ করে জিতেছে, বাট এই ভেন্যুতে 261 রানের উপরে কিন্তু এর আগে কখনোই চেজ হয়নি। কিন্তু এখন ভারতের সাথে সেটা প্রায় অলমোস্ট চেজের দ্বার প্রান্তে। এখনো বলা যাচ্ছে না যে ম্যাচের কি হয়, কিন্তু এই ম্যাচটাকে ভারত এত বেশি কঠিন করে তুলেছে, সেটার জন্য ভারত একান্ত ভাবে নিজেই দেয়। দর্শক খেয়াল করেন, যখন 374 রানের টার্গেটে টিম ইংল্যান্ড ব্যাট করতে নামলো, প্রথম উইকেটটা তুলে নিলেন মোহাম্মদ সিরাজ 50 রানের মাথায় জ্যাক ক্রলিকে ক্লিন বোল্ড করে। একটা অসাধারণ ইয়র্কার ডেলিভারি ছিল, যার কারণে জ্যাক ক্রলি বোল্ড হয়ে ফিরে গেছেন। তারপরে ফিরে গেলেন কে? বেন ডাকেট। 86 রানের মাথায় বেন ডাকেট আউট হয়ে ফিরে গেলেন। তারপরে 106 রানের মাথায় আউট হয়ে ফিরে গেলেন আপনার হচ্ছেন অলি পপ। এই মানে 3টা উইকেট যখন পড়ে গেল, 106 রানে 3 উইকেট, তখন অনেকেই ভাবছিলেন যে আমার মতো আরো 268 রান লাগে, ইংল্যান্ড টিম হয়তো বা এই ম্যাচটা হারতে যাচ্ছে বা হেরে যাচ্ছে, অনেকেই এই চিন্তা ভাবনা করেছিলাম। বাট দিন শেষে সেটা হয় নাই। 106 রানে যখন 3 উইকেট পড়ে যায় টিম ইংল্যান্ডের, 137 রানে 4টা উইকেট হইতে পারতো। কেন হয় নাই জানেন? সেটা ভারতের ভুলের কারণে হয় নাই, স্পেশালি মোহাম্মদ সিরাজের একটা ভুলের কারণে হয় নাই। ইজি একটা ক্যাচ, ইজি ক্যাচ ধরেও ছিলেন, বাট ওই যে বাউন্ডারি সীমানা যে কোথায় আছে তার পেছনে, কয় কিলোমিটার দূরে আছে নাকি কয়েক ইঞ্চি দূরে আছে, কয়েক মিটার দূরে আছে, সেই জিনিসটা কিন্তু তার খেয়াল ছিল না। প্রসিদ্ধ কৃষ্ণার একটা লাফিয়ে ওঠা বাউন্সারে ফুল শট করতে গিয়ে একটা আগের বলো যদি একটা ছক্কা মেরেছিলেন ওই ওভারটা, এই আগের ওভারটাতে একটা ছক্কা মেরেছিলেন, তো সেই ওভারের পার্টিকুলার ওই ছক্কাটা হজম করতে হয়েছে মোহাম্মদ সিরাজের কারণে। আর যেই ছক্কাটা হজম করলো সেই ওভারে কিন্তু আরো 10টা রান নিয়েছেন এই হ্যারি ব্রুক। মানে ওই ওভারটাতে প্রায় 16-17টা রান নিয়েছিলেন হ্যারি ব্রুক। মানে ইংল্যান্ডের ব্যাটারদের একটা জিনিস কি ভাই, তারা যদি লাইফ পেয়ে যায়, সেই লাইফটাকে না তারা প্রপারলি কাজে লাগায়। তার কারণে কিন্তু তারা খেলার অ্যাপ্রোচটাকে কখনোই চেঞ্জ করে না। যেই অ্যাপ্রোচে খেলে আউট হতে নিছিল, সেই অ্যাপ্রোচটাই তারা জারি করে রাখে। আর হ্যারি ব্রুকের ক্ষেত্রে যেটা হয়েছে, ওই যে শুরু যেভাবে করেছিল বাসবল ক্রিকেট খেলে, ওইভাবেই পুরোটা ম্যাচ আউট হওয়ার আগ পর্যন্ত বাসবল ক্রিকেট খেললেন। 98 বলে 111 রান করে শেষ পর্যন্ত আউট হয়েছেন ঠিকই, কিন্তু ভাই ততক্ষণে ম্যাচটা একদম শেষ হয়ে গেছে। জো রুটের সাথে 183 রানের পার্টনারশিপ, দারুণ দারুণ ব্যাটিং করেছে টিম ইংল্যান্ড বলতেই হয়। একটা লাইফ পেলে ব্যাটসম্যানরা চিন্তা করে যে আমি একটু সাবধানে খেলবো, একটু বুঝে শুনে খেলবো। হ্যারি ব্রুকের ক্ষেত্রে সেটা হয় নাই। ওয়ান ডে স্টাইল না, টি-20 স্টাইলে ব্যাটিং করেছেন। 113 স্ট্রাইক রেটে, 98 বলে 111, মানে এক কথায় হ্যারি ব্রুক একাই ম্যাচটাকে শেষ করে দিয়েছেন। জো রুটের কথা কি আর বলবো, আবারও 105 রানের একটা কি নান্দনিক ইনিংস তিনি খেললেন। মানে এই সিরিজে 3টা 4টা সেঞ্চুরি মনে হয় করে ফেলেছেন। অ্যাক্টিভ প্লেয়ারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরি নিয়ে বসে আছেন এই জো রুট। হয়তোবা কোনো একটা সময় হইতে পারে আরো 2-3 বছর যদি ক্রিকেট খেলেন, তাইলে হয়তোবা সচিনের কাছাকাছি চলে যেতে পারেন, বা সচিনের রেকর্ডটা ভেঙে দেওয়ার মতো সামর্থ্য একমাত্র আমি জো রুটের মাঝখানেই দেখছি। তো সেটা অন্য বিষয়। সেটা বিষয়টা হচ্ছে কি, এরকম ম্যাচ যদি আপনাকে জিততে হয় না, আপনাকে ক্যাচ ধরতে হবে, অনেক হার্ড হার্ড ক্যাচ ধরতে হবে। আর সেখানে আপনি একটা ইজি ক্যাচ ধরলেন, ইজি ক্যাচটা ধরলেন, আপনি যেখানে ঠিক দাঁড়ায় ছিলেন সেইখানে। আপনার পেছনে যে খুব একটা অল্প বাউন্ডারি ছিল ব্যাপারটা কিন্তু সেটা না, অনেকখানি বাউন্ডারি ছিল, বাট আপনার কোনো নলেজ ছিল না যে আপনার বাউন্ডারিটা ঠিক কতটুকু দূরে। মোহাম্মদ সিরাজ আরামসে এই ক্যাচটা ধরেছিলেন, কিন্তু শুধুমাত্র সেই জিনিসটা না বুঝতে পারার কারণে এখন ভারতের ম্যাচটা প্রায় হারতে বসার সম্মুখীন হয়েছে। হারতে 4 উইকেট আছে, উইকেটে এখনো আছে জিমি এভারটন, জিমি স্মিথ, দুইজন আছেন। আজকে নতুন বল দিয়ে খেলা শুরু হবে, সকালের সেশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখনো 35টা রান লাগে ভাই। বলা যায় না, যে কোনো টিমের ক্ষেত্রেও এখন হইতে পারে, যদি টিম ইন্ডিয়া বোলিং এ এসে ব্যাক টু ব্যাক 2টা উইকেট তুলে নিতে পারে, তাহলে
কিন্তু টিম ইন্ডিয়ার দিকেও ম্যাচটা অনেকখানি ঝুঁকে যেতে পারে। তো আসলে টিম ইন্ডিয়ান ফ্যান্সদের জন্য বেশ হতাশাজনক সেই একটা ক্যাচেই সারা জীবন দেখেছি বা শুনেছি যে ক্যাচ মিস ম্যাচ মিস। এই ম্যাচটা কিন্তু তার আরেকটা প্রকৃষ্ট উদাহরণ যে আসলে ক্যাচ মিস কত ক্ষতি করে দিতে পারে, আর কোন কোন প্লেয়ারদের ক্ষেত্রে সেটা বেশি ক্ষতিকারক হয় সেটার প্রমাণ তো আপনারা দেখলেনই। হ্যারি ব্রুক 24-25 রানে আউট হয়ে ফিরে যেতে পারতেন, সেখানে হ্যারি ব্রুক টি-20 ব্যাটিং করে 98 বলে 111 করে ইন্ডিয়ার ম্যাচটা প্রায় ছিনিয়ে ইংল্যান্ডের দিকে নিয়ে এসেছে। এখন ইন্ডিয়ার বোলাররা কি পারবে একটা দারুণ ফায়ারি স্পেল করে ইংল্যান্ডের ব্যাটারদেরকে আউট করে দিতে? হইতেও পারে, আবার নাও হইতে পারে, আমার সেই ক্ষেত্রে বলার কিছু নেই। ওই যে একটা কথা ফার্স্টেই বলছি যে ইন্ডিয়ার হারের জন্য ইন্ডিয়ারা নিজেরাই হারাইতে পারে বেশ ভালোভাবে। 192 রান তারা এর আগে চেস করতে পারেন নাই। টুকুর টুকুর খেলা খেলছিলেন সেই ম্যাচটাতে, আমি আগেই বলেছিলাম যে টুকুর টুকুর খেলার কারণে ওই ম্যাচটা হারতে হয়েছে। আর দেখেন এখানে এসে ইংল্যান্ড কি করছে, টুকুর টুকুর খেলার কোনো ধারধারি না, হারলে হারছে জিতলে জিতছে। তো যাই হোক দর্শক, আপনারা ভালো জানেন, আমার চাইতে ভালো এক্সপার্ট, আপনারাই বলবেন যে ইন্ডিয়ার কোন ভুলের কারণে ইন্ডিয়া এই ম্যাচটা অলমোস্ট হারের দ্বার প্রান্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।